দর্শক স্বাগত আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক ঘটনা এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব 10 ট্রাক অস্ত্র মামলার বেশ কিছু আসামিদের খালাস, তাবলিগ জামাতের দুই পন্থীদের সংঘর্ষ, 3 জন নিহত এবং তার পরবর্তী ঘটনাবলী নিয়ে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভুক্তভোগীদের অভিযোগ দায়ের, এসব বিষয় নিয়ে আমরা আলোচনার জন্য 2 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক জনাব ইলিয়াস খান। ইলিয়াস, স্বাগত আপনাকে। আমার সঙ্গে আরও উপস্থিত আছেন রাজনীতিবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর ফয়জুল হক। স্বাগত ডক্টর ফয়জুল, আপনাকেও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর ফয়জুল, আপনাকে দিয়ে শুরু করি। আমি শুরুতে বলছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে ইউপিডিএফের নেতা মাইকেল চাকমা অভিযোগ দায়ের করেছেন, এবং এই অভিযোগে যেটি বলেছেন সেটি হলো 2019 সালে 9 এপ্রিল রাজধানীর কমলাপুর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে 5 বছর 4 মাস বিভিন্ন জায়গায় তাকে গুম করে রাখা হয়। সে নির্যাতনের কথা বলেছেন। তিনি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অপরাধেই তাকে গুম করা হয়েছিল। শুনতে চাই আপনার কথা। যে আপনি জানেন যে গত 16টি বছর এই স্বৈরশাসকদের কবলে ছিল বাংলাদেশ, এবং এমন একটা পরিস্থিতি তারা তৈরি করেছিল, সেটা হচ্ছে মানুষকে খুন গুম করে ভীতির রাজ্য কায়েম করা। এবং তারই অংশ হিসাবে বাংলাদেশের যারাই শেখ হাসিনা বিরোধী কিংবা গণতন্ত্রের পক্ষে স্বাভাবিকতম বক্তব্য রাখতেন তাদেরকেও তারা সহ্য করতে পারত না। যেমনটা আপনি বললেন যে ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা, এই মাইকেল চাকমাকে নিয়েও আওয়ামী লীগের এতটা কেন পরশ্রীকাতরতা কিংবা তার উপরে জুলুম নির্যাতন, গুমের মতো জায়গায় তাকে কেন নিতে হবে? আপনি যেটা উল্লেখ করেছিলেন যে 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জ থেকে তাকে ধরে নেওয়া হয়েছে, এবং নিশ্চয়ই জানেন যে নারায়ণগঞ্জের কল্যাণপুর থেকে। তো পত্রপত্রিকায় আমরা যেটা দেখলাম যে তাকে সেখানে গ্রেপ্তার করার পরে তাকে আয়নাঘর নামক যেটা আপনার বাংলাদেশে প্রসিদ্ধ রয়েছে, সেই আয়নাঘরে কিন্তু তাকে বন্দি রাখা হয়েছে, এবং তিনি সেটার অভিযোগ করেছেন যে তাকে সেই বন্দি রাখার জন্য তিনি কিন্তু শেখ হাসিনাকে অভিযুক্ত করছেন। এবং একই কায়দায় আপনি গতকালকেও দেখেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আরও একটি অভিযোগ গতকালকের পত্রিকায় আমরা দেখলাম, সেখানে এসেছে যে তিনি যে 80,000 কোটি টাকা লোপাট করেছেন, সেজন্য আন্তর্জাতিক অভিযোগ যেখানে আদালত, সেখানে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার পরিবার সহ দায়ের করা হয়েছে। তো আপনি যদি এটার সাথে কানেক্টিভিটি খুঁজেন তাহলে দেখবেন যে দুর্নীতির সাথেও শেখ হাসিনা জড়িত, গুমের সাথেও শেখ হাসিনা জড়িত, হত্যা মামলাগুলো যাবতীয় কর্মকাণ্ডের সাথে সবগুলোর সাথেই শেখ হাসিনা জড়িত। এখন বাংলাদেশে গত 16 বছর তাহলে আমাদের মানুষগুলো কিভাবে ছিল? আপনি দেখেন যে আয়নাঘরের গতকালকের একজন যারা এটা তদন্ত টিমে আছেন তার একজন ভদ্রলোকের সাক্ষাৎকার দেখলাম। তিনি আয়নাঘরের বিভৎস চিত্র বর্ণনা করতে গিয়ে তার চেহারার মধ্যেই নিজের মধ্যে ক্রন্দনরত অবস্থায় ছিলেন, যে সেখানে আসলে মানুষগুলো যে পরিস্থিতির মধ্যে ছিল সেটা বর্ণনা করা যায় না। এবং বাংলাদেশের এই মাইকেল চাকমা, এই চাকমাই শুধুমাত্র নয়, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের বিরোধী মতের যে রাজনীতিবিদ রয়েছেন কিংবা রাজনৈতিক পরিবারের সদস্য রয়েছেন, তাদেরকে নির্বিচারে সেখানে ডেকে নিয়ে তারপরে গুম করা হয়েছে। নিশ্চয়ই আপনার কাছে সুপ্রসিদ্ধ একজন নাম আছে আমান আল আজমি, এবং মীর কাসেম আলীর সন্তান আছে আপনার আরমান, এই ব্যারিস্টার আরমান সাহেব। এই দুজনের অবস্থা কিন্তু একই। আমরা যখন 5ই আগস্টের পরে তাদের বিবৃতি দেখলাম, তারা এসে বলছেন যে তারা ভাবতেও পারে নাই যে 5ই আগস্ট তারা মুক্ত হবে। তারা ভাবছেন যে তাদেরকে হয়তো আজকেই কেউ খুন করার জন্য আবার নিয়ে যাচ্ছে কিংবা ক্রস ফায়ারের জন্য নিয়ে যাচ্ছে। তো চিত্রটা এমন ছিল যে রুমের মধ্যে তারা দাঁড়াতে পারতেন না, বসতে পারতেন না, খাবার ছিল সীমিত, চতুর্দিকে তাকিয়ে, ওখান থেকে তাকিয়ে কোনো মানুষ দেখা যাইতো না, কোনো নিউজ পেপারের কোনো তথ্য পেতেন না, এবং ওরা জানতেন না যে দিন না রাত, রাত না দিন, এবং রাজনীতির কোনো পরিবর্তন হচ্ছে
এটাও তারা অনুভব করতে পারতেন না। তো সেই চিত্রটার জায়গা থেকে আজকের যেটা অভিযোগ দায়ের করেছেন এই মাইকেল চাকমা, আমি মনে করি যথাপযুক্ত কাজ তিনি করেছেন। তবে এই অভিযোগ দিয়ে হয়তো তারা বিচারের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু মাইকেল চাকমার জীবন থেকে যে 5টি বছর বা নিয়ার অ্যাবাউট 5 ইয়ার্স যেটা গিয়েছে, এইটা তো আর আপনি আমি কখনোই ফেরত দিতে পারবো না। কিংবা তার পরিবারের কাছ থেকে তাকে যে দূরে রাখা হয়েছে, সন্তানদের কাছ থেকে দূরে রাখা হয়েছে, তার যে সোশ্যাল অ্যাক্টিভিটিস, রাজনৈতিক অ্যাক্টিভিটিস থেকে দূরে রাখা হয়েছে, এটা তো আসলে কাউন্ট করে কোনোভাবেই আমরা সেটাকে রাখতে পারি না বা দেখাতে পারি না। তো এক বাক্যে আপনি যদি দেখেন যে আজকের প্রধান কৌশলী আমাদের তাজুল ইসলাম সাহেব, যিনি আজকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে দায়িত্বে রয়েছেন, উনি কিন্তু এটাকে আমলে নিয়েছেন এবং উনি বলেছেন যে এর পূর্ণ তদন্ত করা হবে এবং শেখ হাসিনা সহ আরও বেশ কয়েকজন ব্যক্তির ব্যাপারেই তারা তদন্ত করবেন। এবং এই জায়গায় শুধুমাত্র মাইকেল চাকমা নয়, বাংলাদেশের অগণিত মানুষ, আমরা জানি যখন আমরা কথা বলতাম বাহির থেকে এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, তখন কিন্তু আমরা বাংলাদেশের প্রায় হাজার হাজার মানুষের তথ্য নিয়ে কথা বলতাম যে মানুষগুলো এরকম গুম হতো। আপনি কয়েকদিন আগে মায়ের ডাকের একটা অনুষ্ঠান নিশ্চয়ই দেখেছেন। সেখানে মায়ের ডাকের অনুষ্ঠানে মানুষের কান্না, আহাজারি, কেন এখনো অনেক মানুষ ভীত, কথা বলতে পারে না, কথা বলতে পারছে না, এবং তাদেরকে এমনভাবে ভীতি প্রদর্শন করা হয়েছে যে তারা আর কথা বলার মতো স্কোপ তাদের তৈরি হয়নি, এবং তারা এখনো মনে করছে যে যে কোনো মূল্যে যদি কোনো কিছু নতুন কিছু ঘটে যায় তাহলে আবার যদি তাদেরকে গুম করা হয়। সো এই যে একটা ভীতি, এই যে একটা অবস্থান তৈরি করেছে, এবং সেখানে আমরা দেখলাম মায়ের ডাকেরও তালিকাভুক্ত প্রায়, তারা এক সময় একটা তালিকা দিয়েছিলেন, সেটা প্রায় 1000-এর মতো তাদের তালিকায় ছিল যাদেরকে তারা হারিয়েছে। তো এই মানুষগুলোকে হারানোর বেদনা বাংলাদেশের মানুষ কোনোভাবে আসলে মেনে নিতে পারে না। এবং শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে এভাবে গুম খুনের শিকার আমাদের আসলে আর দ্বিতীয়টা কোনো নজির নেই। এমন আসবো আপনার সাথে একটু, ইলিয়াস খান আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা যে আলোচনা করছিলাম যে এই যে সংস্কৃতিটা একটা তৈরি করে দেওয়া, ভয়ের সংস্কৃতি, তো এটা কেন একটা এটি দুর্বিনীত শাসনকে, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য করেছে মূলত। আপনি দেখবেন যে একটু আগে মায়ের ডাকের প্রসঙ্গ এসছে, আমি জাতীয় প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ছিলাম। প্রেস ক্লাবের সামনে প্রায় দিনই তারা প্রোগ্রাম করতো, সেখানে আমি 2-1বার অংশ নিয়েছি তাদের সঙ্গে। দেখেছি যে ছোট্ট বাচ্চা তার বাবার হাত ধরে স্কুল যেতে চায়, স্ত্রী জানে না তার স্বামী বেঁচে আছে না মারা গেছেন, মা জানে না তার সন্তান বেঁচে আছেন। এবং এই স্টুডিওতে আজকে আমি একটি দুঃখের কথা বলি, আমি যখন সেক্রেটারি ছিলাম মায়ের ডাক প্রায় প্রেস ক্লাবের ভিতরে প্রোগ্রাম করতো, কিন্তু একটি সময়ে মায়ের ডাকের প্রোগ্রামে আমি অনুমতি দিয়েছি, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অনুমতি দেন, কিন্তু সেই প্রোগ্রামটি তারা করতে পারেনি। আমাকে এমন চাপ দেওয়া হয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে, এমনভাবে চাপ দেওয়া হয়েছে, আমি প্রোগ্রাম বন্ধ করতে বাধ্য হয়েছি। আমি বলেছি যে না, আমি আজকে এখানে প্রোগ্রাম করতে চাই। এই পরিস্থিতি দেশে সৃষ্টি হয়েছিল। আপনি যে গুমঘরের আয়নাঘরের বর্ণনা, এগুলো পুরনো কথা, আমরা সবাই শুনেছি যে কি অমানবিক, কারণ আমাদের পূর্বপুরুষে যুদ্ধ করেছিল একটি মানবিক বাংলাদেশের জন্য, তারা জীবন দিয়েছেন একটি মানবিক বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ, তো সবগুলো শেষ করেছে এবং স্বাধীনতার পরপরে সেটি তারা করেছে। যেমন যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, আমাদের পূর্বপুরুষরা এসেই গণতন্ত্র হত্যা করেছে। আওয়ামী লীগের ক্যারেক্টার হচ্ছে এটা। তারপর কি বাংলাদেশে দুর্ভিক্ষ হলো 74-এ, দুর্ভিক্ষ কিন্তু খাদ্য সংকটের কারণে হয়নি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ লুটপাট চুরির কারণে, এবং অনেকে কিন্তু অ্যারেস্ট হয়েছিল, তখন কিছু কিছুগুলো অ্যারেস্ট হয়েছিল। এই ধারাবাহিকতা তারা যখনই ক্ষমতায় এসে, আমি গণমাধ্যমে একজন কর্মী হিসেবে বলি, গণমাধ্যমে তাদের খড়গ নেমে এসছে। কারণ আপনি জানেন যে তারা স্বাধীনতার পরে যখন ক্ষমতায় এসে 4টি পত্রিকারই সব বন্ধ, ওকে বাদ দিলাম, তখন করেছে। তারপরে 96-এ ক্ষমতা এসে কি করেছে, দৈনিক বাংলা, আমরা থেকে ছাত্র থাকতে সবাই কিন্তু দৈনিক বাংলা আমাদেরকে বলা হতো, আমাদের অগ্রজরা বলতো যে দৈনিক বাংলা পড়বে। যেমন আমি গণযোগাযোগ সাংবাদিক বিভাগের ছাত্র, আমাদের টিচাররা বলতেন তোমার দৈনিক বাংলাকে ফলো করবা, ছোট ছোট বাক্যে খুব সুন্দর স্মার্ট সংবাদপত্র ছিল, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। বিচিত্রা খুব আলোচিত বাংলাদেশে, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে আনন্দ বিচিত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। আরও একটি পত্রিকা ছিল টাইমস, এই 4টি পত্রিকা বন্ধ হয়। আর এবারে হয়েছে যে এবার বন্ধ করেনি, কিন্তু এমন সিস্টেম করেছে, যেমন আমি আমার দেশ পত্রিকায় জব করতাম, আপনি এক সময় ছিলেন, সেই পত্রিকাটি বন্ধ করে দেওয়া হলো, কারণ সত্য কথা বলেছে সেই পত্রিকা। কোনো এই যে আজকে স্টুডিওতে আমরা টকশোতে আসছি, আমি জানি না আপনার নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, টকশোতে কি আসবে না আসবে, এটা কিন্তু বিশেষ জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হতো, এবং প্রতিটি টেলিভিশনের এগেইনস্টে এক একজন কর্মকর্তা আছে। আমি সেই গোয়েন্দা সংস্থার নাম বলতে চাই না, যদি সেই গোয়েন্দা সংস্থা, এটি কিন্তু কাজ না, এটা তাদের মধ্যে, এটা তাদের কাজের মধ্যে পড়েই। আশা করি আমাদের দর্শকরা বুঝবেন যে এই কাজটি কারা করেছে। তো আমরা এই ভয়ের সংস্কৃতি
একটা অদ্ভুত অবস্থা বাংলাদেশে সৃষ্টি করেছে। সব মূল কারণ হচ্ছে তারা শেখ হাসিনার দুর্বিনীত শাসন টিকিয়ে রাখতে হবে। যেমন দুর্নীতি করেছে, কাউকে কিছু বলেনি, বরং পুরস্কৃত না করলেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এই যে বাংলাদেশের একটি বড় ব্যাংক, বেসিক ব্যাংক, খুব লাভজনক ব্যাংক ছিল একসময়, সেই ব্যাংকটি যে লুটপাট করে শেষ করে দিয়েছে আবদুল্লাহ বাচ্চু। কত রিপোর্ট হয়েছে। না শুনেন, পার্লামেন্টে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব তিনি বলেছেন যে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অর্থমন্ত্রী যখন বলেন যে ব্যবস্থা নিতে হবে কিন্তু নিতে পারে না, তাহলে তার শক্তির উৎস কোথায় ছিল? এই বাংলাদেশ 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে, 28 লক্ষ কোটি টাকা। এই আমি জানি না এই টেলিভিশনে কিনা, আমার এক আওয়ামী লীগের বন্ধু তিনি খুব গর্বভরে বলছিলেন যে মিস্টার জয় খুব অনেস্ট, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। তখন আমি বলেছিলাম ক্ষমতার আগে যাক, তারপরে তুমি মন্তব্য করো। এখন তো আমরা দেখছি দুর্নীতির মৎসব চালিয়েছে তারা, পুরো দেশটা ফোকলা করে দিয়েছে। অর্থনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, ব্যাংক, বিমা, সব কিন্তু শেষ করে দিয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো একেবারে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলি, আমার বাজারে আমাদের গ্রামের বাড়িতে একটি ব্যাংক আছে, সেই ব্যাংক যদি কেউ 1 লাখ টাকা পাঠায় 5,000 টাকা দেয়, কেউ যদি 20,000 টাকা উঠাতে যায় তারা দেয় 1,000 টাকা। এই বাস্তবতায় বাংলাদেশ এনেছে। সুতরাং এখন একটি সময় এসছে, মানুষ এই যেমন এইগুলো যে কোনো বিচার হবে আমরা চিন্তাই করতে পারি না। এই 5ই আগস্টের আগে উনি বললেন, এই তো দুজনের উদাহরণ দিলেন যে গোলাম আজম সাহেবের ছেলে এবং বেশা আরমান, এরকম তো অনেক আছে, কত লোক আছে আমরা জানি না, কিন্তু অনেকে তো মেরে সাহেব সহ তো কেউ এখনো ইলিয়াস আলী, হ্যাঁ ইলিয়াস আলী কোনো খবরই নেই, চৌধুরী আলমের কোনো খবরই নেই। এরকম তো অনেককে মেরেছে, শুধু একমাত্র কারণ তাদের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য। এবং বাংলাদেশের মানুষের মনে এমন একটি ধারণা দেওয়া হয়েছিল যে এই দুর্বিনীত সরকার বুঝি কোনোদিন আর নামবে না। ইভেন 4 তারিখে কিন্তু অনেকে চিন্তাই করতে পারেনি যে এরা নেমে যাবে। কিন্তু আমরা জানি উপরওয়ালা একজন আছে, মানুষের অনেক ক্ষোভ জমা হয়েছিল, সেই ক্ষোভের উদ্গীরণ কিন্তু ঘটেছে এবং এই স্বৈরাচারের পতন ঘটেছে। বাট আমার একটি কথা আছে যে স্বৈরাচারী আমলে বাংলাদেশের মানুষ যেরকম ছিল সেরকম যেন আগামী দিনগুলো না হয়। মানুষের ব্যাপক প্রত্যাশা নিয়ে, কারণ মানুষের প্রত্যাশা বারবার প্রত্যাশা তো প্যারামিটারটা অনেক হাই, সুতরাং সেইখানে পৌঁছতে তো সময় দিতে হবে আপনাকে। এটা জি, বাট সময় দিতে হবে, বাট সেটি আমি মনে করি নির্বাচিত জনপ্রতিনিধিদের করবে সেটা। নিশ্চয়ই, কারণ দেশ চালাবেন কিন্তু রাজনীতিবিদরা, এটি ভুলে গেলে হবে না। আমরা যদি নির্বাচনের কথা শুনলে যদি আমাদের মুখ কালো হয়ে যায়, এটি হলে কিন্তু হবে না। দেশ চালাবেন রাজনীতিবিদরা এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা। যত দ্রুত সম্ভব সেটি করা যায় সেটি ভালো বলে আমি মনে করি। নির্বাচন নিয়ে যেহেতু কথা এসছে, ডক্টর ফয়জুল হক, আজকে আপনি জানেন যে নির্বাচনের একটা টেন্টেটিভ তারিখ উনি বলেছেন বিজয় দিবসের ভাষণে ডক্টর ইউনূস। পরবর্তীতে তার প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম সেটা আরও পরিষ্কার করে বলেছেন যে 26শে জুনের মধ্যে, 25শে শেষ অথবা 26শে জুনের মধ্যে তারা নির্বাচন করতে চায়। যদিও বিএনপি আপনার দল এটা নিয়ে এক ধরনের আমরা কি বলবো, এটাকে খুব ঠান্ডা প্রতিক্রিয়া দিয়েছে। জি, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং জামাত ইসলামের পক্ষ থেকেও গতকালকে কিন্তু এ ব্যাপারে তাদের পার্টির যে সেক্রেটারি জেনারেল তিনি মন্তব্য করেছেন। আমি একটা দিক ভালো দেখলাম, সেটা হচ্ছে এই প্রথম খুব ঠান্ডা মাথায় দুটো দলের পক্ষ থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবদের এই রোডম্যাপটাকে পজিটিভলি তারা উপস্থাপন করার কারণে তারা কিন্তু এটার উপরে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে অ্যাটলিস্ট আমরা একটা ডেট পেলাম এবং এই ডেটটা যাতে সঠিক থাকে। হয়তো তারা এখানে বলার চেষ্টা করেছেন যে চাইলে আরেকটু আগে হতে পারতো, কিংবা জামাত বলার চেষ্টা করেছে যে এটা তারা যতটুকু টাইম নিয়েছে তার ভিতরে আমাদের কোনো সমস্যা নেই, বাট আরো যদি আগে হয় তাতেও কোনো সমস্যা নেই। তো সর্বসাকুল্যে রাজনৈতিক দলগুলো এই কথা বলবে। আমরা যেটা জানি যে আমাদের কিন্তু বিএনপি কি নির্বাচন নিয়ে একটু না, অবশ্যই তাড়াহুড়া করতেছে না, বাট বিএনপি যেহেতু দীর্ঘ 16 বছর পর্যন্ত আন্দোলন করেছে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, এই জায়গা থেকে কিন্তু বিএনপি পিছপা হচ্ছে না। এবং কিন্তু বলা হচ্ছে যে 16 বছর যদি অপেক্ষা করতে পারে তাহলে সংস্কারের জন্য, রাষ্ট্র গঠনের জন্য আরো 2-1 বছর অপেক্ষা করা তো একটা কল্যাণের জন্য, সেটা তাদের স্যাক্রিফাইস করার। এখানে আমি দুটোই মনে করি, দুটো সাইড আছে, ব্যক্তিগতভাবে এবং রাজনৈতিকভাবে। যদি একটি চলমান প্রক্রিয়া, এটা এমন না যে আমি 3 মাসের মধ্যে সংস্কার করলাম। মিনিমাম তো একটা সংস্কার করে যেতে হবে, মিনিমাম নাই। এটা এই জন্য তো আমাদের মনে আছে, সরি আপনাকে যে স্বৈরাচারী এরশাদের পতনের পরে এই শাহাবুদ্দিন সাহেব যখন ক্ষমতা নিলেন তার 3 মাসের মধ্যে কিন্তু নির্বাচন করেছিলেন। তখন এখন বলা হয় যে
16 বছরে অনেক জঞ্জালই হয়েছে, ওকে হ্যাঁ। সারা এই এরশাদের 9 বছরে তো অনেক জঞ্জাল না এরশাদের, শোনেন ইলিয়াস, আপনিও সাংবাদিকতা তো করছেন দীর্ঘদিন, আমরা জানি এরশাদের সময়ও আমরা ছিলাম এবং সংবাদপত্রেই ছিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে স্বৈরাচার বলি এরশাদকে, তা আমার তো মনে হয় এরশাদ এখন হাসবে যে আমাকে কেন স্বৈরাচার বলছো। 5000 গুণ বড় স্বৈরাচার শেখ হাসিনা, হ্যাঁ তাহলে মিনিমাম 5000 গুণ। তাহলে তখন সেই স্বৈরাচার ইউনিভার্সিটি শেষ হয়ে গেছে, আমরা কেবল ভর্তি হয়েছি, হ্যাঁ, হ্যাঁ, আমরা কিন্তু দেখেছি খুব অল্প কয়েকজন লোক মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, এবং পুরো আন্দোলনে তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু এবারে আন্দোলন কিন্তু একদম সর্বব্যাপী, গ্রাম গঞ্জ সব জায়গায় ছিল। হ্যাঁ, right. আমি যেটা অনুভব করি সেটা হচ্ছে যে আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে পর্যাপ্ত সময়ও দিতে হবে, যেটা আমরা 5ই আগস্টের বিপ্লবের পরের সকল মানুষের প্রত্যাশা ছিল, এবং সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু রাজনৈতিক দলগুলো হেল্প করছে। কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য দিলে জনমনে কিংবা আমাদের যারা 5ই আগস্টের জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ছাত্র জনতা আছে তাদের ভীতির কোনো কারণ নাই, কারণ রাজনৈতিক দলগুলো এই বক্তব্য দিয়েছে বিধায়ী একটা গ্রাউন্ড তৈরি হয়েছে 16 বছরে। আমাদেরকে তাদের জায়গা থেকে তাদেরকে কথা বলার স্পেস দিতে হবে, তাদেরকে সম্মান যেমন জানাতে হবে, অ্যাট দ্য সেম টাইম যেই কাজটি ছাত্র জনতা করেছে তাদের প্রতি আমাদের স্নেহসুলভ ভালোবাসা সুলভ সম্পর্কটা বজায় রেখে তাদের চাহিদাটা পূরণের জন্য রাজনীতিবিদদেরকে কাজ করতে হবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকলে মাঝে মাঝে কথাবার্তার কিছু এলোমেলো ভাব দেখা যায়, হয়তো মনে হয় যে এটা অ্যাগ্রেসিভ কিছু বলছে কিনা, কিন্তু এন্ড অফ দ্য ডেতে আপনি দেখেন যে বিএনপি কিন্তু স্পষ্ট বলেই দিয়েছে যে সংস্কার মিনিমাম যেটা দরকার সেটা অবশ্যই তারা করবে, এবং তাদেরকে আমাদের কোনো ধরনের মানে চাপ নাই যে কালকেই আপনি বিদায় নেন, তারা করুক। তবে এই সংস্কার একদিনে শেষ নয়, যেমন তারেক রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা করেছেন 31 দফা। এই 31 দফা কর্মসূচি কিন্তু একটা লম্বা সময়ের জার্নি। পাশাপাশি জামাতের 40 দফা আমি নিজে দেখেছি, তার মধ্যে তারা 10 দফা দিয়েছে, এবং জামাতের আমির সাহেব কিন্তু ইতিমধ্যে ডাক্তার শফিক সাহেব বলে দিয়েছেন যে আমাদের এই 40 দফা তো আর এত তাড়াতাড়ি বাস্তবায়ন করতে পারবে না, আমরা ইমিডিয়েট 10 দফা বাস্তবায়ন করতে দিয়েছি। তো বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো তারা তো রাজনৈতিক একটা অভিজ্ঞতা নিয়ে পথ চলছে, পাশাপাশি অবশ্যই আমাদের ছাত্র জনতা যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, হাত নাই পা নাই, পঙ্গু হয়েছে, এটা তো আপনি কোনোভাবে কাউন্ট করতে পারবেন না উইথ মানি, উইথ এনি ফ্যাসিলিটিস। তাদের জায়গা থেকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের রাজনৈতিক দল, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের প্রয়োজনে তারাও রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করবে, তাও আমরা সাধুবাদ জানাই, কারণ আমরা তো ওই গণতন্ত্রের কথাই বলছি। আশা করতে চাই এটা যেন কিংস পার্টি না হয়, হ্যাঁ এটা যেন কিংস পার্টি না হয়। না, কিংস পার্টি যে সংজ্ঞা আমরা কিংস পার্টি বলতে যেটা বুঝাই সেটা জি প্লিজ যেন না হয়, আমরা আশা করতে চাই। ছাত্ররা বিএনপি জামাত গত 15.5 বছরে অনেক আন্দোলন করেছে, নির্যাতিত হয়েছে, তারা একটি প্লট তৈরি করেছে শেখ হাসিনার পতনে, সেখানে ছাত্ররা সর্বশেষ এসে বিরাট ভূমিকা পালন করেছে, এবং দৃশ্য তো দেখা যায় ছাত্রদের আন্দোলনের ফলে শেখ হাসিনার পতন ঘটেছে। সুতরাং তারা যদি আমি নিঃসন্দেহে বিশ্বাস করি তারা দেশের জন্য ভালো কিছু চান, এবং রাজনৈতিক দলগুলো সেটি সহযোগিতা করা উচিত। কারণ বাংলাদেশের রাজনীতিতে এখন বিএনপি মানে জামাত এই দুটোই বড় দল। আওয়ামী লীগের নেতারা তো দিস দ্য ফার্স্ট টাইম, আমি জানি না পৃথিবীর কোথাও ইতিহাস আছে কিনা, যে প্রধানমন্ত্রী সহ যে ভুয়া পার্লামেন্ট হলো একজন পার্লামেন্ট সদস্য এবং কোনো জেলার সভাপতি সেক্রেটারি আওয়ামী লীগের কেউ কিন্তু কি বলে ওপেনে না, এটি ভাবা যায় না। এমপিরা তো ম্যাক্সিমাম পালিয়ে গেছে, এবং এই সুযোগে আমি বলে রাখি 600 কজন ছিল কাঞ্চন ভাই? 23 জন সম্ভবত, 623 জন ক্যান্টনমেন্টে ছিল। পরে কিন্তু আমরা জানি না যে তাদের কি হয়েছে বা তারা কিভাবে গেল, সেটা নিয়ে আসছে আমার মনে হয় একটু বিরতি নেই, উঠছে। আমাকে দুইজন করেছেন যে কোথায় গেল, এটি ব্যাখ্যা দেওয়া উচিত। কারণ সেনাবাহিনীর ভূমিকা কিন্তু খুব প্রশংসিত ছিল, যেমন স্বৈরাচার শেখ হাসিনার যে পতনে সেনাবাহিনীর ভূমিকা খুব, তারা কিন্তু ছাত্র জনতার বিপক্ষে যাননি, কিন্তু তারাই কিন্তু ঘোষণা দিয়ে, আমি বোধহয় আইএসপিও দিয়েছিল যে এতজন লোক আমাদের এখানে আছে, আশ্রয় নিয়েছিল, ইনক্লুডিং কয়েকজন বিচারপতি, 5 জন বা 6 জন, 5 জন। কিন্তু এই লোকগুলো কোথায় হাওয়া হয়ে গেল, এইগুলো আমরা কিন্তু জানি না। আমি একজন এদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি এটা জানতে চাই যে তারা কোথায় গেল। ক্যান্টনমেন্টে সেনা সদর এলাকায় কিছু রাজনীতিবিদ এবং নানা পেশার মানুষজন ছিল, এ নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন। জি না, সেটাই বললাম, এটা আসলে আমি জানতে চাই। কারণ আমাদের যেটি হয়েছে শুধু একটি সংস্কার নামে, একটি প্রতিষ্ঠানের নামে আমরা দেশপ্রেমিক বলি,
আমরা আর কারো ক্ষেত্রে কিন্তু বলি না, দেশপ্রেমিক সেনাবাহিনী বলি এবং আমরা গর্ববোধ করি, কারণ আমাদের সেনাবাহিনী সবসময় গণতন্ত্র উদ্ধারে কিন্তু, যেমন স্বৈরাচারের সাথে যখন পতন হয় সেনাবাহিনী কিন্তু এগিয়ে এসেছিল, তারা কিন্তু কোনো প্রকার সহযোগিতা শেষ পর্যন্ত এরশাদ সাহেব পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এবারও আমরা দেখলাম যে এই যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তিনি কিন্তু চেয়েছিলেন যে মানুষ যত মরুক তাকে ক্ষমতায় থাকতে হবে, এবং তিনি ইভেন বিমান বাহিনীকে বলেছিলেন যে সমাবেশের উপর বোম্বিং করার জন্য, কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীরা রাজি হয়নি। সেই কারণে আমি প্রশ্নটা তুললাম। এটা আমরা শুনি, কিন্তু যেমন একটি উদাহরণ দিয়ে আমি শেষ করবো, যে দুজন লোক ধরা পড়লো আমরা শুনলাম, আইসিটি মন্ত্রী মিস্টার পলক এবং কি বলে জিয়া পরিবারকে নিয়ে সবচেয়ে আপত্তিকর মন্তব্য নানা সময় করেছে, এবং তার কাজই ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাত পর্যন্ত বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জনাব তারেক রহমান তাদেরকে গালি দিয়ে শুরু করতো, আবার গালি দিয়ে শেষ করতো। এই হাসান মাহমুদ, তিনি অ্যারেস্ট হয়েছে শুনলাম, কিন্তু তিনি পরে দেখলাম যে বেলজিয়ামে গিয়ে তিনি কথা বলতেছে। এটা কিভাবে হয়? কারণ পলক সাহেব তিনি কিন্তু এখন মনে হয় যে নিশ্চয়ই এটা নিয়ে কথা আছে, যেটা গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিয়ে কিছু কথা বলেছে। 3 মাস 5 দিন দেশে ছিল। এটা তো গোয়েন্দা সংস্থার বিরাট ব্যর্থতা আমি মনে করি। সেগুলো যে আসলে এটা আমাদের স্মরণ রাখতে হবে যে এটা বিপ্লব পরবর্তী বেশ কিছুদিন তো একটা কোনো সরকার ছিল না, অন্তত 5 দিন, তারপরে 3 দিন, তারপরে ধরেন সহযোগিতা করছে না, সহযোগিতা করেনি সাবেক সরকারের স্বৈরাচারের দোসরদের অনেকে এটা করেনি। যাই হোক, এটা একটা জিনিস তো আছে, এটা একটা মানে প্রশ্নবিদ্ধ থাকবেই আমাদের কাছে। নিশ্চয়ই দিন যত যাবে এটা আমরা এই প্রশ্নগুলো জবাব চাই, আসলে নিশ্চয়ই জবাব চাবো আমরা। জি, ডক্টর ফজলুল হক, আপনার কাছ থেকে শুনতে চাই যে আজকে বিএনপির অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম ছিল, সেখানে ডক্টর AZM জাহিদ হোসেন এবং আমাদের রিজভী আহমেদ, তারা দুজনেই কথা বলেছেন। তারা ভারতের বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার নিয়ে তারা সোচ্চার হয়েছে। তারা বলেছে যে নরেন্দ্র মোদির টুইট নিয়ে তারা আলোচনা করছে। শুনতে চাই আপনার কাছ থেকে, হঠাৎ ভারত শেখ হাসিনার পতনের পর পুরো দেশের জনগণকে যেন শত্রু গণ্য করছে, কেন মনে হচ্ছে? দেখেন, ভারত আসলে সব রাজনৈতিক দল কিন্তু এক হয়েছে, বিজেপি, কংগ্রেস সব। হ্যাঁ, ভারত আসলে কিন্তু একটা চটপাঘাত খেয়েছে। 5ই আগস্টের পরে এই জুলাই বিপ্লবটা তারা কোনোভাবে কামনা করতে পারে নাই, বা তাদের এক্সপেকটেশনে ছিল না। গত যে আমাদের 16ই ডিসেম্বর যে বিজয় দিবস গেল, এই বিজয় দিবসকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর পোস্টটা কিন্তু আমার আধিপত্যবাদ যে তারা কিভাবে এটার উপরে বিস্তার করছে তার একটা প্রমাণ স্বরূপ। স্বাধীন বাংলাদেশকে স্বীকারই করলো না, এবং তার পোস্টে বাংলাদেশ শব্দটাও কোথাও নেই। যদি তার পাকিস্তান যুদ্ধ এবং সেই যুদ্ধে তাদের তারা ঐতিহাসিক বিজয় হয়েছে, তারা সেই কারণে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে, কিন্তু বাংলাদেশ শব্দটাই নাই। তার মানে আমার বাংলাদেশের মানুষকে তারা এমন ভাবে এই জায়গায় অপমানিত করেছে, অপদস্থ করেছে, এবং তারা চেষ্টা করেছে যে বাংলাদেশ নামক রাষ্ট্র এটা কোনো স্বাধীন রাষ্ট্র না, এটা তাদের একটা করদ রাজ্য, যেটা মূলত বাংলাদেশের গত 16 বছর বিএনপির নেতারা, বিরোধী মতের মানুষরা, জামাতের নেতারা সবাই বলে বেড়াতেন যে এই বাংলাদেশকে মূলত তারা একটা রাজ্য বানাতে চায়, এবং সেই কাজটাই নরেন্দ্র মোদীর পোস্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে। একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কি করে আর একটা রাষ্ট্রের স্বাধীনতা দিবসকে কিংবা বিজয় দিবসকে বিকৃতভাবে উপস্থাপন করে, আমি তো মনে করি এটার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যেমন সরাসরি তাদেরকে স্টেটমেন্ট দেওয়া উচিত, আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত। আজকের এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল, যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ একটি দল, তারা মনে করে যে ভারতীয় আধিপত্যবাদকে তো আমি সহ্য করে টলারেট করে থাকতে পারি না, কারণ আমরা তো বাংলাদেশের গণমানুষের প্রতিনিধিত্ব করছি। সেই জায়গা থেকে আপনি ভারতীয় মিডিয়ার দিকে নিশ্চয়ই খেয়াল করেছেন, লাস্ট ফিউ ডেজ, ইভেন ইয়েস্টারডেও যদি আপনি তাদের ভিডিওগুলোতে তাকান, দেখবেন ওই চট্টগ্রাম নিয়ে তাদের মাথা ব্যথা, বাংলাদেশ নিয়ে তাদের মাথা ব্যথা, দেশটাকে তারা মানে তাদেরই মনে করে এতটুকু কেটে দিলেই আমাদের হয়ে যায়, ভেজাল তাদের কমে যায়। এই যে এক ধরনের উদ্ভট চরিত্র, আমি তো মনে করি এটা সম্পূর্ণ মাস্টার প্ল্যানে তারা করছে। অনেকে বলার চেষ্টা করেছেন যে কোনো এক পাগল সাংবাদিক হয়তো এটা করছেন, না, এটা পাগলামি না, কারণ মোদির পোস্টে প্রমাণ হয়েছে যে ওই সাংবাদিকরাও যা করছে ওগুলোও তাদের শিখানো এবং একটা এজেন্ডা হিসেবে তাদেরকে আগে বলানো হচ্ছে। আর মোদি এটাকে দিয়ে আখেরি মোনাজাত করলেন। যেমন আপনি দেখেন, শেখ হাসিনা এখন পালিয়ে আছে কোথায়? ভারতে। তো ভারতে পালিয়ে কেন থাকবে? আজকের বাংলাদেশের মানুষের কাছে একজন শেখ হাসিনা হচ্ছে খুনি।
গুম, খুন, হত্যা, লুটতারাজ, বেবিচার, অন্যায়, অত্যাচার, যাবতীয় কার্যক্রম গত 16 বছরে করছে, ওই মানুষটাকে পৃথিবীর কোনো জায়গায় স্থান দেওয়ার কথা না। ভারত যদি সত্যিকার অর্থে পররাষ্ট্র নীতিতে আমাদের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক রাখে, তাহলে ভারতের সম্পর্ক হবে আমার জনগণের সাথে। ভারত নিজের চোখে দেখেছে যে 5ই আগস্টের বিপ্লব যেটা হয়েছে, সেই দিন বাংলাদেশের ঢাকা শহরের অলিতে গলিতে কোনো জায়গায় 1 ইঞ্চি ফাঁকা ছিল না, মানুষ আর মানুষে ছিল। তো এই মানুষগুলো কি সব বিএনপি করে? এই মানুষগুলো কি সব জামাত করে কিংবা ছাত্রদের আন্দোলনের নেতা? না, সমগ্র মানুষ গিয়ে ওখানে গিয়েছে, নায়ক গিয়েছে, নায়িকা গিয়েছে, শিল্পী, সাহিত্যিক, আপনাদের মতো সাংবাদিকরা, আলেম ওলামা, পীর মাশায়েখ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এই যে তাদের একটা কন্ট্রিবিউশন, দ্যাট মিনস আমাদের একটা ইউনিটি কনসেপ্ট নিয়ে আমরা দেশটাকে বিজয় করেছি। কিন্তু ভারত সেটাকে সম্মান জানাতে পারে নাই। এই যে তারা সম্মান জানায় নাই, পাশাপাশি নিজেদের মধ্যে একটা মানে চরমভাবে তাদের কি বলে ওটাকে আত্মমর্যাদায় লেগেছে। তারা ভাবতেও পারে নাই, কারণ শেখ হাসিনাকে তো তারা দাসত্ব বানিয়েছে এবং বাংলাদেশের দাস হিসেবেই তিনি ব্যবহৃত হয়েছেন, দাসী হিসেবে কাজ করেছেন, এবং সে কারণেই তাকে আবার কিন্তু 5ই আগস্টের পরে তারা স্থান দিয়েছে। এখন বারবার তিনি বলেন চট করে আসবে, বিমানে আসবে। ভারতের একটা মিডিয়া কয়েকদিন আগে একজন শুভেন্দু এক নেতা বললেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে বিমানবন্দরে প্রধানমন্ত্রী হিসেবে। আমার দেশের প্রধানমন্ত্রী অন্য দেশ থেকে কি হিসেবে আসবে, এটা তো শুভেন্দুর দায়িত্ব না, কিংবা নরেন্দ্র মোদীর দায়িত্ব না। এখন কারণটা কি জানেন? নরেন্দ্র মোদীও মূলত ওই দেশের প্রধানমন্ত্রী না। নরেন্দ্র মোদী হচ্ছে একজন খুনি। নরেন্দ্র মোদীও হচ্ছে মূলত ওই দেশের মানুষের উপরে নির্বিচার, নিষ্পেষণ, অত্যাচার চালানো একজন শাসক, এবং সে কারণেই তার সাথে কেমিস্ট্রিগতভাবে শেখ হাসিনার একটা দারুণ মিল রয়েছে, এবং সে কারণেই তিনি ওই জায়গাটায় শেখ হাসিনাকে পেলে পুষে আমাদের উপরে আধিপত্য চালাতে চায়। মূলত ভাইয়া আমরা যে কনসেপ্টটা বিলিভ করি বাংলাদেশের জনগণ, দেখেন সাইফুলকে হত্যা করা হলো, একটা মাদ্রাসার কিংবা সাধারণ রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী কোনো মন্দির কিংবা কোনো হিন্দুর উপরে আক্রমণ করেছে? করে নাই। কিন্তু অ্যাডভোকেট সাইফুল হত্যার পরে আমরা যে ধৈর্যের পরিচয় দিয়েছি, ভারতে এরকম কর্মকাণ্ড ঘটলে কোনো হিন্দু ভাই ধৈর্যের পরিচয় দিত? মসজিদ খুলে খুলে মন্দির খোঁজার চেষ্টা করছে এখনো, যেখানে কোনো সংঘাত থাকার কথা না, শুধু এগুলা করছে। তারা যে কোনো মূল্যে চাচ্ছে পায়ে পাড়া দিয়ে আমার বাংলাদেশকে ফুসলে দিতে, উস্কে দিতে, যাতে করে আমার দেশের রাজনীতিটা ওদের সাথে সংঘাতময় তৈরি হয়, এবং সেটার উপর বেস করে ওরা আমাদের সাথে একটা ষড়যন্ত্র করতে চায়। কিন্তু আমার বিশ্বাস এই বাংলাদেশের জনগণ সেটা হতে দিবে না। সেদিন অতীত হয়েছে, ভারতের সেটি ভাবার আর কোনো সুযোগ নেই। আরেকটা কথা আপনি বলতেছিলেন যে সকল রাজনৈতিক দলগুলো ভারতের এক হয়েছে, একই সুরে কথা বলছে। কেন? কালকে প্রিয়াঙ্কা গান্ধী আপনি দেখলেন না, বিবৃতি দিয়েছে যে বাংলাদেশে ব্যাপক সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি একটি সংখ্যালঘু নির্যাতনের কথা কোথাও শুনি না, বরং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে তো বলছে যে দেশে কোনো সংখ্যালঘুর সংখ্যাগরিষ্ঠ কোনো বিষয় নেই, সবাই ভূখণ্ডের মানুষ, সবাই বাংলাদেশের নাগরিক। কেন সরকার পতনের পরে আমাদের আলেমরা এই পাহারা দিচ্ছে, সেটাই পাহারা দিচ্ছে। তো এটি আসলে ভারতের বিরাট আতেঘা লেগেছে, কারণ এটা আপনি নিশ্চয়ই জানেন যে ভারতের এই দাদাগিরির কারণে, যদিও সে দাদা না, এই যেমন পাকিস্তানের সাথে চিরবৈরী সম্পর্ক, চীনের সাথে সম্পর্ক, তাদের প্রতিবেশী সহ সেটি বলি। তারপরে নেপালে যিনি কেপি ওলি শর্মা যিনি হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের নেপালের পলিটিক্যালি হচ্ছে যে প্রধানমন্ত্রী যিনি হবে প্রথম ভারত দিয়ে সফর শুরু করেন, কিন্তু ওই ব্যক্তি প্রথম গেছে চীনে। তারপর ছোট্ট একটি 4 লক্ষ মানুষ, 4 লক্ষের কম, 4 লক্ষ, মালদ্বীপ, সেখানে কিন্তু চীনপন্থী ক্ষমতায়। তারপর নেপাল দেখুন, শ্রীলঙ্কা, সেখানে কিন্তু চীনপন্থী সরকার। সর্বশেষ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হচ্ছে, বাংলাদেশের সঙ্গে না, একটি বিশেষ দলের সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক ছিল। এবং গণতন্ত্র হত্যা করতে কংগ্রেস আর বিজেপি, কিন্তু কংগ্রেস, আপনি নিশ্চয়ই আমার মনে হয় সুজাতা সিং, তিনি বাংলাদেশে এরশাদ সাহেবকে নানা কিছু করেছে। একটা সেই ভোট বোধহয় কি এটা বোধহয় হয়েছিল, অর্ধেক প্রার্থী ছিলই না, 154 জন বিনা পরিণতে। একটি আমরা জানি যে ভারত একটি বৃহত্তর গণতান্ত্রিক দেশ, সবাই বলে, তারা এই ভূমিকা পালন করবে। ভাবলাম বিজেপি আসছে যে ওকে, যেহেতু তারা গণতান্ত্রিক দেশ একটি, আমাদের গণতন্ত্র বিকাশে সহযোগিতা করবে। কিন্তু তারা কি করলো? সব সেন্টার রাতের ভোট করলো, রাতে ভোট সব পিটিয়ে বিএনপি 5টা পাইছিল না 6টা পাইছিল সিট। চিন্তা করতে পারেন, মানে আনকন্টেস্টেড তো হয়ে গেছে 151 জনের মতন। না, আমি এই 18 রাতের ভোটের কথা বলছি। হ্যাঁ, রাতের ভোট, সেটা আবার নতুন একটা শয়ে কেন্দ্রে 100% বেশি আওয়ামী লীগ ভোট পেয়েছে, আর বিএনপির প্রার্থীরা পেয়েছে 4 ভোট, 5 ভোট, 100 ভোট, 150 ভোট, যা দয়া করে যা দিয়েছে। এবং সর্বশেষ কি করলো? এই যে 24-এ যেটা করলো, আমি এই ভোট করেছে। কোনো আমি
আওয়ামী লীগকে ভোট দিতে চাই না, আমি অন্য একজনকে দিব, সেটি কিন্তু সুযোগ নেই। কারণ অন্যজন যে বা দুজন তিনজন তিনিও আওয়ামী লীগ। এই অবস্থাতে ভারত নিয়ে গেছে। তবে ভারত আজ করতে পারেনি যে বাংলাদেশের মানুষ এত ক্ষুব্ধ যে এই যে কি বলে যে শেখ হাসিনা যে পতন হয়েছে, যদি তারা আগে টের পেতো, আমার ধারণা টের পায়নি, তাহলে তারা বিভিন্ন ব্যবস্থা নিত বলে। মানে পিনাক রঞ্জন সহ বেশ কিছু লোকজনের যে মানে কথাবার্তা বলছে, তারা সেটা মানে সেখানে তারা বলতে চেয়েছে যে ভারত এটা উপলব্ধি করতে পারছিল। আপনি তো ফরেন বিট করেন, সুতরাং কি বলে যে কি বলে এটাকে যে তারা যে এটা বুঝতে পারেনি সেটি জায়েজ করার জন্য এইসব কথা বলছে। ভারত যদি বুঝতে পারতো, তারা সর্বান্তকরণে সব চেষ্টা করতো যাতে আওয়ামী লীগের পতন না হয়। কারণ আওয়ামী লীগের সময় যে দাসত্ব চুক্তি হয়েছে, একটি স্বাধীন বাংলাদেশ, এটি হওয়ার কথা না। তারা চট্টগ্রাম নিলে তাদের খুব ভালো হয়, তাহলে আমাদের সেভেন সিস্টার নিলে তো বাংলাদেশ একটি সুন্দর দেশ হয়। সুতরাং এগুলো এই বিতর্কে কি লাভ নেই, কারণ সেভেন সিস্টারে কিন্তু অল্প জায়গা, 20 কিলোমিটার মাত্র। চিকেন নেক যেটা, চিকেন নেক বন্ধ হয়ে গেলে তো সেভেন সিস্টার আলাদা। সুতরাং এইসব কথা বলে লাভ নেই। আর পৃথিবীর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে কিন্তু কিউবা টিকে আছে। কিউবা কিন্তু ছোট্ট একটি দেশ, বাংলাদেশ ছোট্ট দেশ। আমি বাংলাদেশ দখল করে নিলাম, বাংলাদেশকে আমার করদার্য করলাম, সেদিন অতীত হয়ে গেছে আমি ধারণা করি। এবারে যে আন্দোলন করেছে ছাত্ররা, আপনি দেখবেন সব বয়সের ছাত্ররা কিন্তু আন্দোলন করেছে। এই ধরেন 15 বছর বয়স থেকে 30 বছর পর্যন্ত আন্দোলন করেছে। সুতরাং এই জনগোষ্ঠী বাংলাদেশে যতদিন আছে এবং আগামী ধরুন 30, 40, 50 বছর তারা রাজনীতি করবে অথবা রাজনীতি সচেতন থাকবে। যদি এই বাংলাদেশকে আমি দমিয়ে রাখবো, আমি বড় ভাই পাশে আছি, এগুলো ভাবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যেদিন আসছে, সেদিন সীমান্তে আমাদের একজন মানুষ মারছে, পৃথিবীর একমাত্র সীমান্ত যে প্রায় প্রতিদিনই মানুষ হত্যা করা হয়। মানুষ মারা যায় না, হত্যা করে, এবং একপাক্ষিক। কিন্তু কোনো ভারতের কোনো নাগরিক গুলি মারা গেছে আমরা কিন্তু শুনি না সীমান্তে। কিন্তু অভিযোগ করা হয় যে তারা এখান থেকে অবৈধ অনুপ্রবেশ মানে করে ইন্ডিয়ায়। এগুলো তো অভিযোগ, এগুলো তাদের বানানো, মানুষ হত্যা করতে হবে এই জন্য। সুতরাং এগুলো করে আসলে লাভ হবে না। তারা এখন যত যেমন কংগ্রেস, বিজেপি সব, এই যে শুভেন্দু একজন আছে বিজেপির নেতা ওয়েস্ট বেঙ্গল, প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে বিশুদ্ধ, এগুলো করে কোনো লাভ নেই। আর দাদাগিরি ফলাবার সুযোগ বাংলাদেশে আছে বলে আমি মনে করি। একটু আগে আমি যেটি বললাম, এই জেনারেশন যতদিন আছে এগুলো তারা পারবে বলে আমি মনে করি। এই প্রশ্নে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ডান বাম সব দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে ভারতের প্রশ্নে। ডক্টর ফজল, একটু ছোট্ট করে শুনে আমি বিরতিতে যাই প্লিজ, এই প্রসঙ্গে যদি আপনি কিছু বলতে। না, দেখেন, আমাদের সেই ভারতীয় আধিপত্যবাদ এই দেশের মানুষ কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না। এবং তিনি যেটা বলতেছিলেন যে এই বছর আন্দোলনে কিন্তু 14 বছর 16 বছরের ছেলেরাও অংশ নিয়েছে। এ প্রসঙ্গে আমি মনে করি যে বাংলাদেশের এই যুবক তরুণরা যতদিন আছে ততদিনে তাদের ওই দাদাগিরি চলবে না, এবং ভারত সেটা ইতিমধ্যেই বুঝতে পেরেছে। সে কারণে দেখেন, এবার পররাষ্ট্র সচিব তাদের থেকে এসেছে ঘুরতে, আমরা কিন্তু ইনভাইট করি নাই, তিনি কিন্তু তাদের দায়িত্বে এসেছেন। এটা কিন্তু আপনার জানতে হবে যে এই সরকার কোনোভাবে ওই G2G সম্পর্কের কারণে ডেকে এনেছে এমনটা নয়। তো এখান থেকেই প্রমাণ হচ্ছে যে আমরা পররাষ্ট্রনীতিতে শক্তিশালী হচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দুটো স্টেটমেন্ট দিয়েছে গত কয়েকদিন আগে, সেটা তো স্পষ্ট কড়া বার্তা দিয়েছে তাদেরকে। এবং আপনি দেখেন যে চিন্ময়কে কেন্দ্র করে যে ধরনের তাদের ওখান থেকে রিকোয়েস্ট আসতেছিল, সেখান থেকেও আমাদের আইন প্রশাসন তারা চুল পরিমাণ ছাড় দেয় নাই, তারা তাদের জায়গা থেকে আইনি গতিতে লড়িয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকেই প্রমাণ হচ্ছে আগামীর বাংলাদেশ আমাদের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, এবং আমাদের পররাষ্ট্রনীতি থাকবে সমতা এবং আত্মমর্যাদার ভিত্তিতে। আমরা কারো চোখ রাঙানিতে আর কোনোদিন বাংলাদেশ চলবে না। যেটা হাসিনা দাসত্বের রাজত্ব কায়েম করেছিল, ওখান থেকে আমাদের বের হইতে যতদিন সময় লাগবে অতদিন আমরা সেই সময়টা ব্যবহার করব। তবে একটা পয়েন্ট আপনাকে একটু শেষ করে বলতে চাই, যেটা হচ্ছে এই যুবক তরুণরা আমাদের দেশে 18 বছর বয়সে ভোট দেয়। আমি এই সরকারের কাছে অনুরোধ করব, সংস্কারের মধ্যে, এটা আমার ব্যক্তিগত অভিমত, যদি সম্ভব হয় এই 14 বছরের ছেলেদেরকে ভোটাধিকার যুক্ত করা যায় কিনা। কারণ যারা স্বাধীনতার জন্য লড়াই করে স্বাধীন করে দিতে পেরেছে, তার মানে হি ইজ ফুললি ম্যাচিউরড, এবং সে এই দেশ সম্পর্কে তার জ্ঞান আছে, পররাষ্ট্রনীতি সম্পর্কে জ্ঞান আছে, ভারতের আধিপত্যবাদ নিয়ে জ্ঞান আছে। তো যে ছাত্ররা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এত বড় লড়াই করতে পেরেছে, হাসিনাকে পালাতে বাধ্য করতে পেরেছে, এবং 53 বছরের ইতিহাসে কোনো শাসক পালিয়ে যায় নাই, একজন লক্ষণ সেনার শেখ হাসিনাই পালিয়েছে এই দেশ থেকে। সেই জায়গা থেকে এই ছেলেদেরকে 14 বছরের ভোটাধিকার দিতে পারলে আমি মনে করি বাংলাদেশের আগামীর সরকারটা ছাত্রবান্ধব, জনবান্ধব, এবং ছাত্রদের যে নতুন নেতৃত্ব তারা যেভাবে চায়, ইয়াং জেনারেশনের একটা দুর্নীতিমুক্ত, সেই জায়গাটায় কিন্তু ফলপ্রসূ একটা রেজাল্ট আসবে বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত অভিমত। আইনি একটি বাধা মানে বাধ্যবাধকতা আছে তো।
18 বছর না, ওই যে সেটাই বললাম 18টাকে যেহেতু বাংলাদেশের সব আইনই তো পরিবর্তন হচ্ছে, আপনি তো শেখ হাসিনা এখান থেকে চলে গিয়েছে কোন আইনের বলে? আইন তো এখানে সবই আছে। তো যারা যুদ্ধ করেছে আমি দেখেছি ভিডিওতে, অনলাইনে আপনি যদি দেখেন, এই ছেলেদের সংখ্যা সবচেয়ে বেশি, 14, 15, 13। আমি 13, 12-তে না গেলাম, অন্তত 14 বছর থেকে যদি কাউকে করা যায়, এটাকে যদি আইন একটু চেঞ্জ করে করা যায়, তাহলে এই যুব সমাজ আগামী দিনে ওদের চোখ রাঙানি বন্ধ করতে পারবে। কারণ তখন সে ওন করবে যে আমার দেশ, আমার ভোট, আমি যাকে দেবো সে এখানে ক্ষমতায় আসবে। সেই চিন্তাধারা থেকে আমি মনে করি বাচ্চাদেরকে এই সুযোগ দেওয়া উচিত বলে আমার ব্যক্তিগত অভিমত। আমি জানেন অনুষ্ঠানের শুরুতেই আমি বলছিলাম যে দুটো ঘটনা উল্লেখযোগ্য আজকে, 10 ট্রাক অস্ত্র, মামলার আসামিদের খালাস এবং টঙ্গীর বিশ্ব ইজতেমা। শুরুতে যদি আমি এই আলোচনা আপনার কাছে আনি যে টঙ্গীর বিশ্ব ইজতেমা নিয়ে সাতপন্থী এবং জুবায়েরপন্থী মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, 3 জন প্রাণ হারিয়েছে, বেশ কিছু আহত হয়েছে, পরবর্তী 4 জন দাবি করেছে সাতপন্থী, কিন্তু প্রতিষ্ঠিত 3 জনই। আচ্ছা, তো এরকমটা আমরা তো জানি যে তাবলিগ জামাত একটি দ্বীনি সংগঠন, এই সংগঠনের মধ্যে এই হানাহানি তো আমাদের কারো কাম্য না। দেখেন, আসলে কোনোভাবেই কাম্য না। তাবলিগ জামাতের ঐক্য এবং তাদের যে প্রোগ্রামটা বাৎসরিক ব্যাপী যেটা ইজতেমা হতো, সেই ইজতেমাকে কেন্দ্র করে বাংলাদেশের নামটা কিন্তু বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে এই ইজতেমাকে কেন্দ্র করেও চিনতো যে বাংলাদেশ নামক একটা রাষ্ট্রে সেই আলোচনাটা মানে ব্যাপক একটা সমাগম হয়, মানুষের উপস্থিতি বাড়ে এবং এটার একটা আমাদের কিন্তু একটা আনন্দেরও জায়গা ছিল। ইবাদত বন্দেগীর যেমন একটা জায়গা ছিল, এখানে ভাবগাম্ভীর্যপূর্ণ আখেরি মুনাজাতকে কেন্দ্র করে বিরোধী দল, সরকারি দল যাইতো, পাশাপাশি জনগণও যাইতো, ব্যবসায়ীরা ব্যবসা করতো, ইবাদতকারীরা ইবাদত করতো। সেই পরিবেশটা বেশ কয়েক বছর আগে আপনি নিশ্চয়ই দেখেছেন, আরও একজন মানুষ কিন্তু এখানে মার্ডার হয়েছে, শহীদ হয়েছে বলে তারা দাবি করছেন এবং আমরা সেটা দেখেছি। পরবর্তীতে আজকে রাতের বেলা আমরা ঘুমালাম, সকালবেলা উঠে যারা একটু মানে লেটলি ঘুম থেকে উঠেছে, উঠেই তারা হতভম্ব হয়ে গেলেন যে 3 জন মানুষ এখানে একেবারেই মানে বিনা কারণে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়লো এবং শুধু মাঠ দখলকে কেন্দ্র করে যে কে করবে, কে কার আগে করবে, কে জোর ইজতেমা করবে, কে বড় ইজতেমা করবে, কার ডেট কবে হবে, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। আমরা জাতি হিসেবে আমাদের কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা টলারেট করা, একটু সহনশীল আচরণ করা, একটু ধৈর্য ধরা, এই জিনিসটাতে আমাদের প্রচণ্ড গ্যাপ আছে, যেটা আমাদের মানে বাই বর্ন আমরা হয়তো এই নেচারটা পেয়েছি। রাজনৈতিক অঙ্গনে এই অস্থিরতাগুলো বিভিন্ন সময় ছিল, কিন্তু আমরা কখনোই ধর্মীয় জায়গায় এটা এক্সপেক্ট করি নাই, কারণ ধর্মীয় ব্যক্তিত্বরা কিন্তু আমাদের উপদেশ দিবেন, আমরা তাদের কথা অনুযায়ী তাদের অনুসরণ করব। কিন্তু আমরা ইদানিং দেখলাম যে বাংলাদেশের এই ইজতেমাকে কেন্দ্র করে সাতপন্থী, জুবায়েরপন্থী, বিভিন্ন ধরনের পন্থী উল্লেখ করেও হচ্ছে। আমার এইখানে কোনো আপত্তি নাই যে কার কোন পন্থী ফলোয়ার যে কোনো ব্যক্তির থাকতে পারে, আর একটা দল বা একটা মতাদর্শ যে কিয়ামত পর্যন্ত একই থাকবে এমনটা নট নেসেসারি, কারণ এর মধ্যে অনেক মানে এই নতুন নতুন উইং তৈরি হবে, এটাই বাস্তবতা। কারণ ওইটা যদি হইতো তাহলে তো সাহাবায়ে কেরামের যুগ থেকেই ওই একই আদর্শে একজনে থাকতো, এত মতভেদ থাকতো না। তো আমি নিশ্চিত সেই জায়গাটায় তাদের প্রতি রেসপেক্ট জানাই যে আপনারা আলাদা করেন, কিন্তু আলাদা থাকেন, আলাদা করেন রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আমাদের দেশের নিরাপত্তা সবকিছু বিবেচনা করে এবং মুসলমানদের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা রক্ষার্থে এই জায়গায় উচিত ছিল তাদের শান্তশিষ্ট অবস্থানটা গ্রহণ করা। আমার কাছে যেটা মনে হচ্ছে ভাই, সেটা হচ্ছে এটা আসলে শুধু ধর্মভিত্তিক ব্যক্তিরাই যে এই গন্ডগোলটা করেছে এমনটা না। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে কোনো নামে বেনামে আওয়ামী লীগ ঢুকে দিতে চায়, এটা আমার একটা ব্যক্তিগত কনসেপ্ট। সেটা হচ্ছে ওরা চায় যে কোনো মূল্যে যদি দেশে একটা অস্থিতিশীল তৈরি করা যায়, হতে পারে সেটা দাড়ি টুপির নামে, হতে পারে সেটা কনসার্টের নামে, হতে পারে ব্যাটারি চালিত রিকশা, হ্যাঁ রাইট, হতে পারে সেটা আনসারের নামে, হতে পারে তারা জব, মানে আজকে দেখেন তারা কিন্তু ওখানে একটা গ্রুপ ঘোষণা দিয়েছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করব। ফর হোয়াট? এই যে তার মানে কি প্রত্যেকটা জায়গা ধর্মীয় দাবির জন্য এখন ইউনূসের দরবার। আপনারা দুই গ্রুপের সংঘর্ষ করছেন, সেখানে ডক্টর ইউনূস কেন কি আছে? এবং সেই জায়গাটা রাষ্ট্র অবশ্যই আপনাদের নিরাপত্তার জন্য যুগ যুগ ধরে আমাদের যে সরকারি ছিল সবাই কিন্তু কম বেশি এই ইজতেমাকে রেসপেক্ট করেছে এবং এখানে কোনো আমি মনে করি যে একপেশে মানসিকতা আমাদের ওই রকম খুব একটা আমরা দেখি নাই। আমরা সবসময় চেষ্টা করেছি তাদের এটা সুন্দর হতে, কিন্তু এই সময়টাতে এসে এরকম মার্ডার হওয়াটাকে আমি মনে করি এটার পিছনে ভারতীয় কোনো একটা থাকতে পারে, গুপ্তচর থাকতে পারে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এই আলেমের মধ্যে বা একজন ইবাদতকারীর ভিতরে ভারত ঢুকলো কিভাবে? ঢোকার অনেকগুলো পলিসি আছে।
আপনি নিশ্চয়ই জানেন যে অনেক বিদেশি ইহুদি এদের পরিকল্পনা হচ্ছে মসজিদের ইমামও থাকে, কিন্তু লোকটা আসলে দেখতে মনে হয় মুসলমান, কিন্তু খুঁজে দেখা যায় লোকটা আসলে মুসলমানই না, কিন্তু ইমাম। তো এরকম তাবলিগের মধ্যে বা অন্য কোনো গোত্রের মধ্যে ঢুকতে পারবে না, এটা অসম্ভব না। ওরা চাচ্ছে যে কোনো মূল্যে। এই যে গতকালকে আপনার সম্ভবত আমার এই ছবিটা আমার ক্যামেরায় আছে, সেখানে আমি দেখলাম যে ছাত্রদের ব্যানারে আপনার করলো, মানে ওই তাবলিগের ইস্তেমায় সাতপন্থীদের ওয়েলকাম জানালো, এবং সেখানে ক্রস চিহ্ন দেওয়া যে ছাত্রদের চেহারা দেখা যাচ্ছে তার ম্যাক্সিমাম নাকি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। এরকম একটা এই অনলাইনে আপনার মিডিয়াতে ইতিমধ্যেই প্রচার হয়েছে এক ধরনের, তারা মানববন্ধন করছে। সো তাবলিগ ইজ নট ফর আওয়ামী লীগ অর ছাত্রলীগ অর বিএনপি অর জামাত ইসলাম। সো এই জায়গাটা, এবং তাদের চেহারার মধ্যেও কোনো সেই রকম এবাদত বন্দিগি করা লোকদের মতো মনে হচ্ছে না। তো এই জায়গা থেকে আমার একটু সন্দেহ হচ্ছে যে এই জায়গাটা এটা করছে। তবে বাংলাদেশের আলেম সমাজ ধৈর্যের পরিচয় দিচ্ছে। তারা কিন্তু আজকে বারবার আহ্বান জানিয়েছে, এবং বড় বড় উচ্চ পর্যায়ের আলেমরা কিন্তু মিটিংও করেছে যে আমরা সহনশীলতার পরিচয় দিব, আমরা ধৈর্য ধারণ করব, এবং এটা কোনো সংঘাত নয়, বরঞ্চ ঘুমন্ত মানুষের উপরে এক ধরনের একটা গ্রুপ এসে এভাবে ঝাঁপিয়ে পড়েছে বলে তারা দাবি করেন। তবে আমি স্টিল এই দুই পন্থী মানুষদেরই, নিশ্চয়ই এখানে তো ফলোয়ার আমাদেরই মানুষ এবং তাদেরই অনুসারীরা তাদের কাছে যায়, আমি সবার প্রতি অনুরোধ করব, আসুন, ধর্ম শান্তির, ধর্ম হচ্ছে সংঘাত মুক্ত থাকার একটি জায়গা। আপনাদের থেকে আমরা শিখতে চাই, এবং আপনারা ঐক্যের বন্ধন তৈরি করুন, এবং ভবিষ্যতে আপনারা এমন কিছু উপস্থাপন করুন যাতে এ ধরনের সংঘাত আর সৃষ্টি না হয়। জনাব ইলিয়াস খান। না, উনি তো ডিটেল বলেছেন, ওনার বক্তব্যে আমার বক্তব্য, বাট তাবলিগের নিরীহ সংগঠন, তাবলিগের মধ্যে এত দ্বন্দ্ব। আজকে যে ভিডিও দেখলাম যে প্রস্তুতি নিয়ে বাস অন্যান্য দিয়ে মানুষকে পেটাচ্ছে, ইসলামের শিক্ষা না। সবাই তো চায় যে ধর্মের বিস্তার ঘটুক, মানুষ ধর্মের দিকে ঝুঁকুক, সেটাই তো আমরা চাই। এবং আমাদের ইসলাম ধর্ম তো সবসময় শান্তির ধর্ম। সেখানে 4 জন মানুষ মারা গেছে, তারপর অনেকে আহত হয়েছেন, 120 জন বা 25 জন লোক আহত হয়েছেন। হয়তো ক্যাজুয়ালিটির আরও রিপোর্ট আমরা পেতে পারি কিছুক্ষণ পরে। আমার মনে হয় এই যে একটা অশান্ত অবস্থা, একটা সাংঘর্ষিক পরিস্থিতি, এটার মধ্যে কোনো দুর্বিসন্ধি আছে? উনি বলেছেন, হ্যাঁ নিশ্চয়ই আছে, যে নানাভাবে বাংলাদেশের বর্তমান সরকারকে বিব্রত করার জন্য নানা চেষ্টা হচ্ছে। আওয়ামী লীগের কিছু লোক এমন একটি অ্যাটমসফিয়ার দিচ্ছে যে আওয়ামী লীগ যে কোনো সময় ক্ষমতায় চলে আসতে পারে, নিশ্চয়ই আমরা শুনি। এবং পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী তিনিও কিন্তু বলেছেন যে আমি দেশে ঢুকে পড়বো। হ্যাঁ, এটি একটি ধারণা যে তারা যে দুঃশাসন, দুর্নীতি শাসন চালিয়েছে, এর বিরুদ্ধে যেন কেউ কিছু ভয়ে না বলে যে তারা আবার আসতে পারে, তারা যে চট করে চলে আসতে পারে। এটি একটি কৌশল। এই দেখুন যে নানা কিছু নিয়ে তারা কিন্তু নানা সময় আমরা দেখি এই যে এটি তাদের একটি কৌশল। লোন দেওয়ার কথা বলে কিন্তু লোকজনকে নিয়ে আসে, ইমাজিন 30 লক্ষ। কিন্তু মক্কা বহুদূর। এদেশে আওয়ামী লীগ 3.5 বছর দেশ শাসন করে 21 বছর ক্ষমতার বাইরে ছিল, আর এবারে 15.5 বছর, 14.5 বছর দুর্নীতি শাসন চালিয়েছে। মক্কা বহুদূর। যত চিন্তা করুক, যত প্ল্যান করুক, একটু আগে যে ভারত প্রসঙ্গে আমরা বলেছি, এই তরুণ সমাজ এরা চলে যাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা আসে একটু কঠিন আছে। আমাদের বন্ধুরা এখন আশা পোষণ করছে, আমাকে কালকেও একজন বলেছে যে জানুয়ারির মধ্যে দেখবে ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি তখন বললাম মক্কা বহুদূর বন্ধু, এইসব আশা করে থেকো না, বহুদিন লাগবে ক্ষমতায় আসতে, বহুদিন লাগবে। এইসব করে ষড়যন্ত্র নানামুখী আছে। তাবলিগ একটা নিরীহ সংগঠন। আমি নিজে 39 দিন তাবলিগ করেছি। আমি আজকে বলতে চাচ্ছিলাম না, বলি খুব শিক্ষিত মানুষ। হ্যাঁ, এবং আমার ফজরের নামাজের সময়, আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভর্তি হয়েছিলাম, আমার যে ইমাম সাহেব ছিলেন তিনি বড় বিদেশি ডিগ্রি আছে, কিন্তু তিনি ফজরের ওক্তে আমার পা টিপতেন। আমি খুব বিস্মিত হয়ে গেছি, ভাই কেন? আমি মানে লজ্জায় মুখ দেখে, উনি বললেন তুমি তো ছোট মানুষ, তুমি হঠাৎ করে ঘুম ভাঙলে তোমার হয়তো খারাপ লাগবে, এই জন্য তোমাকে আমি আস্তে 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 উঠেছি। এটা তো খুব খুব ভালো একটা জিনিস, কিন্তু তারা মারামারি করবে, এটা কোনোভাবে মানতেই পারছি না। এবং এটাও একটি ষড়যন্ত্র, যেটা দুটি গ্রুপ করা হয়েছে ইসলামী শক্তিকে বিভক্ত করার জন্য। আমার মনে হয় এটি একটি ষড়যন্ত্র। জি, ডক্টর ফজল, আরেকটু বিষয় নিয়ে আলোচনা করি। 10 ট্রাক অস্ত্র মামলায় আজকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। 6 জন মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একটু শুনতে চাই আপনার কাছ থেকে। না দেখেন, এটা তো একটা পরিকল্পিত, এবং আওয়ামী লীগের প্রত্যেকটা মামলাই, আপনি কয়েকদিন আগে যে মামলাগুলো থেকে তারেক রহমান সাহেবকেও মুক্তি দেওয়া হলো, কিংবা এই লুৎফুজ্জামান বাবরকে আজকে যেটা দিয়ে দেওয়া হচ্ছে, এবং তাদেরকে ছোট্ট ছোট্ট মামলায় আপনার ফাঁসির আসামি করে দেওয়া হচ্ছে এবং জেলের মধ্যে মানে বন্দি করা হচ্ছে, এটা একটা আওয়ামী লীগের
চিরাচরিত অভ্যাসের জায়গা থেকে তারা করেছে। এবং আপনি জানেন যে গতকালকেও একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে যে বিডিআর বিদ্রোহের যে জায়গাটা, এটাকে আমি বিদ্রোহ মনে করি না, এটা বিডিআর হত্যাকাণ্ড, কিলিং। 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে। প্রায় মুক্তিযুদ্ধও কিন্তু এত মানুষ হত্যা হয় নাই। মুক্তিযুদ্ধ এত অফিসার মারা যায়নি। একত্রে এরকম কোন জায়গায় এরকম মানুষ হত্যা হয় নাই। তারপরে আপনি দেখেন যে মানে 10,000-এর মতো বিভিন্ন মানুষ সম্পৃক্ত যারা বিডিআর এর জওয়ান ছিলেন বিভিন্নভাবে, তাদের পরিবারের মানুষগুলো আজকের ধুকে ধুকে কাঁদছে। তো এই মানুষগুলো কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না। তো গতকালকের ওটার একটা তদন্ত কমিটির জন্য বলা হয়েছে যে নতুন করে 5 দিনের সময় নিয়ে সেটা করবে। সেজন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। তবে সেই কমিশন হতে হবে জনগণের জনবান্ধব, এটা আমি প্রসঙ্গক্রমে বললাম। আজকের 10 ট্রাক অস্ত্র মামলা সেম কাহিনী। এখানে লুৎফুজ্জামান বাবরকে সহ যেই মানুষদেরকে আপনি জানেন যে 2014 সালের 30শে জানুয়ারি সম্ভবত 14 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়, এবং সেই মৃত্যুদণ্ড প্রাপ্ত মানুষদের মধ্য থেকে আজকের সেখানে 6 জনকে খালাস দিয়ে এবং লুৎফুজ্জামান বাবর সহ, আমি মনে করি এটা কিছুটা হলেও বিচারের যে ধারা তৈরি হয়েছে ন্যায়সঙ্গত, সেটার প্রতি জনগণের কিছুটা আস্থা ফিরে আসবে। এবং আওয়ামী লীগ কিন্তু এই বাংলাদেশে বিভিন্ন সময় তারা তাদের পরিকল্পনা মাফিক এই কাজগুলো করত। অস্ত্র তাদের কাজেই আনাতো, তারা সেটাকে বিএনপির কাঁধে চড়ানোর জন্য চেষ্টা করত। ওই যে 64 জেলায় আপনার বোম্বিং হলো, আওয়ামী লীগের পরিকল্পনাই হলো, জেএমবি নাটকটা একদম হুবহু তাদের সৃষ্টি করা নাটক। শুধু সেটাই না, আপনার ওই যে আপনার এই শেখ হাসিনার উপরে আপনার কি বলে এই যে বোমা হামলা, সেই বোমা হামলারও তো কয়েকদিন আগে তারেক রহমান মুক্তি পেলেন। সেখানে তো বলা হলো যে এটার কোনো এভিডেন্সই ঠিক নেই, মানে যে এখানে আপনার কি বলে সাক্ষীর কথা, এবং সে বলতে পারছে না যে কোথায় কোথায় কি ঘটেছে। তো এই যাবতীয় কর্মকাণ্ডগুলো ছিল মূলত তৎকালীন সময়ের বিরোধী মতকে দমন করার জন্য, জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য। আমি যদি এক বাক্যে বলতে চাই, তাহলে জিয়া পরিবারকে ধ্বংসের জন্য এই মামলাগুলো করে ভবিষ্যৎ রাজনীতি, এবং বাংলাদেশে তো ওইরকম একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে এই পরিবারের আর কেউ কোনোদিন আসতেই পারবে না। খালেদা জিয়া জেলে, অসুস্থ, বিদেশে চিকিৎসা পাচ্ছে না, অন্যদিকে তারেক রহমান বিদেশে, সে আর কোনোদিন আসবেই না, এরকম 5ই আগস্ট হবে, এরকম জুলাই বিপ্লব হবে। আওয়ামী লীগও চিন্তা করে নাই, তার দাদাবাবুরাও করে। ইতিহাসের চরম একটা আস্থা করে নিক্ষেপ। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পরিবারের রাজনীতি করে আমি কেউ দেখছি না এখন। তার ছেলে বিয়ে করছে ইহুদি, তারপরে তার মেয়ে ডিভোর্সি, তারপরে তার বোনের মেয়ে তার হাজবেন্ড ইহুদি। এদের তো বাংলাদেশের সাথে সংযোগই নেই কোনো কিছু। লুটপাট করার জন্য এসেছিল, লুটপাট করার শেষ, এখন আরো করতে হয়তো, কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছে। তিনি এই যে 10 ট্রাক মামলা, শুধু আমি একটি বাক্য বলে শেষ, এই মামলায় যে প্রথম 3টি চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটে জনাব তারেক রহমানের নাম ছিল না। না, 10 ট্রাক অস্ত্রের মামলায় তারেক না, সাহেব আসামি ছিল না। 21 আগস্ট আমি বলতেছি বিচারাঙ্গন কেমন চলেছে। পরে আপনি নিশ্চয়ই চিনেন, আপনি দীর্ঘদিন ক্রাইম বিট করেছেন, এই যে আব্দুল কাহার আকন্দ, যিনিও পালিয়ে গেছেন বোধহয়, উনি তো মানে তাকে অবসর থেকে এনে এই চার্জশিটে তারেক রহমান সাহেবের গুরুত্বপূর্ণ 3টা মামলা 4টা মামলা তাকে দিয়ে আইও ছিলেন। এই অবস্থা বিচারাঙ্গনের আরেকটি উদাহরণ দিই। তারেক রহমান সাহেবের বিচারে একজন বিচারক ছিলেন মোতাহার সাহেব, তিনি তাকে একটি মামলায় খালাস দিয়েছিলেন, এবং তার সঙ্গে আমার মালয়েশিয়ায় দেখা হয়েছে, দীর্ঘ সময় কথা বলেছি। ওখানে গিয়ে পালিয়েছিলেন, এবং তার বাসায় আমি এক ব্যক্তি মারা গেছেন, সাবেক আইন সচিব ছিলেন, তিনি নিজে পিস্তল নিয়ে গেছেন এই রায়ের যাতে না দেয় সেই জন্য, থ্রেট দেওয়ার জন্য। রায় দেওয়ার পর তিনি দিনের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বিচারাঙ্গন তো এই অবস্থা ছিল। সর্বশেষ বেগম খালেদা জিয়ার নামে 111 সরকারের সময় 60টি মামলা ছিল, সেটি পরিণত হয়েছিল এই আওয়ামী লীগের আমলে 37টিতে। আর শেখ হাসিনার নামে 15টি মামলা ছিল, একটি মামলাও নাই। এই তো বিচারাঙ্গন ছিল। প্রধান বিচারপতি ছিলেন একজন, প্রধান বিচারপতি পালিয়ে গেছে কিনা আমি জানি না, তার কোনো খোঁজ পাচ্ছি না। তাকে গিয়ে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি তাকে ফুল দিয়েছে, নিশ্চয়ই আমাদের চোখে তলোয়ার উপহার দিয়েছে হারুন বোধহয়। তো এখানে ইলিয়াস ভাই একটু যদি দেখেন, রাখে আল্লাহ মারেকে কথা আছে না, এটা শেখ হাসিনা বারবার বলতো। গতকালকের কিন্তু 9টা প্রকল্পের 80,000 কোটি টাকার দুর্নীতিতে শেখ হাসিনা, শেখ রেহানা, জয় এবং টিউলিপের নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়েছে এটাকে দুর্নীতি দমন কমিশন থেকে তদন্ত করতে। তাহলে খালেদা জিয়ার নামে বারবার বলতো যে 2 কোটি টাকার মামলা এবং 2 কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন, অথচ টাকাটা ব্যাংকে ফুলে ফুপে আরো বড় হয়েছে। অন্যদিকে কালকের শুধু 9 প্রকল্প,
তার মধ্যে খুব বেশি উল্লেখযোগ্য প্রকল্পনায় যেমন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, তারপরে হচ্ছে বেজপা, এরপরে বিশেষ আশ্রয়ণ প্রকল্প, এখান থেকে কিন্তু তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তার প্রমাণ হলো যে দুর্নীতিগ্রস্ত তারা, কিন্তু তাদের দুর্নীতি ঢাকার জন্য বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারা। ইলিয়াস খান, একেবারে শেষ সময় একটু আপনি মানে বিচারাঙ্গনের কথা বলছিলেন। বিচারাঙ্গনের দৃশ্যতে আমি বললামই, এখন বিচারাঙ্গনে আমরা দেখেছি আমাদের বন্ধু বা আমাদের সিনিয়র ভাই ঢাকায় ছাত্রলীগের রাজনীতি করতে, সরাসরি আপনিও চিনেন, তাকে বিচারপতি পাঠিয়ে দেওয়া হয়েছে। যে বিচারকের কক্ষে লাথি মেরেছেন তিনি রাজশাহী ইউনিভার্সিটির একজন ছাত্রনেতা ছিলেন, আমি আর নাম বলতে চাই না এখানে, তাকে বিচারপতি বানানো হয়েছে। এরকম তো হয়েছে বিচারাঙ্গন। বিচারাঙ্গনের উপর তো মানুষের কোনো আস্থাই ছিল না। আমরা জানি যে আমরা এখন আশা করতে চাই পরিবর্তিত পরিস্থিতিতে, যেমন এখন যিনি প্রধান বিচারপতি আছে, আমি ওনার বক্তব্য শুনে, ওনার প্রিভিয়াস হিস্ট্রি জেনে, উনি তো বাক্সার ছাত্রলীগের সভাপতি ছিলেন। হ্যাঁ, তিনি একজন ভালো বিচারপতি বলে আমরা, তার বাবাও কিন্তু খুব বিখ্যাত লোক ছিলেন। আমরা আশা করতে চাই মানুষের শেষ আশ্রয়স্থল কিন্তু বিচারালয়, সেখান থেকে যাতে মানুষ সঠিক বিচার পায়। এই যে ধরুন জামাতের নেতাদের যে ফাঁসি দেওয়া হয়েছে, এখন যদি এগুলো উঠে, এই মানুষগুলো তো আর ফেরত পাওয়া যাবে না। তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি কিন্তু ঠিকভাবে প্রমাণ করতে পারেনি, কিন্তু তাদের ওই যে আমার দেশে যে রিপোর্ট হয়েছিল যে সরকার একটি রায় চায়, নিশ্চয়ই আপনার মনে আছে, সরকার গেছে মানে পাগল হইয়া। আমরা এই আলোচনা কোনো একদিন সুযোগ থাকলে নিশ্চয়ই আমরা করব। ডক্টর ফয়জুল হক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জনাব ইলিয়াস খান, আপনাকেও। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।